নতুন পে স্কেল বাস্তবায়নে প্রতি বছর সরকারের বাজেটে কয়েক হাজার কোটি টাকা খরচ হবে। এই অর্থ কোথা থেকে আসবে সেটার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে ঘোষণা দেওয়া সম্ভব হলেও বাস্তবায়ন কষ্টকর হয়ে পড়বে। দ্বিতীয় বাধা হল প্রশাসনিক সক্ষমতা। লক্ষ লক্ষ কর্মচারীর বেতন একসাথে নতুন কাঠামোতে নিয়ে যাওয়া একটি বিশাল প্রশাসনিক কাজ। এই কাজের জন্য যে প্রযুক্তিগত এবং মানবিক সম্পদ দরকার তার প্রস্তুতা আছে কিনা সেটাও একটি প্রশ্ন। তৃতীয় বাধা হল সময়ের সমন্বয়। বাজেট চক্রের সাথে পে স্কেল ঘোষণার সময়কে সমন্বয় করা একটি কার্যকরী বিষয়। এই সমন্বয় যদি ঠিকমতো না হয় তাহলে বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন এই তিনটি বাধাই অতিক্রমযোগ্য। শুধু দরকার সঠিক পরিকল্পনা, সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা। আর এই তিনটির মধ্যে দুটো এখন বিদ্যমান বলেই মনে হচ্ছে, বাকি একটির জন্যই মূলত অপেক্ষা। দর্শক, এবারে একটু ভিন্ন কোণ থেকে বিষয়টা দেখা যাক। অনেকেই জানেন না যে নবম পে স্কেলের দাবি শুধু বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সংস্থার গবেষকরা, অর্থনীতিবিদরা, এমনকি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোও বলে আসছে যে বাংলাদেশের সরকারি বেতন কাঠামো সংস্কার এখন একটি জরুরি প্রয়োজন। এর বাইরের স্বীকৃতিটাও সরকারের নীতি নির্ধারকদের উপরে একটা পরোক্ষ চাপ তৈরি করছে। আন্তর্জাতিক বাজার তহবিল এবং বিশ্বব্যাংকের মতো সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে যে একটি দেশের সরকারি প্রশাসন কতটা কার্যকর এবং দুর্নীতিমুক্ত সেটা অনেকাংশে নির্ভর করে সেই দেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো কতটা সঙ্গত তার উপর। এই আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিটাও এখন নবম পে স্কেলের পক্ষে একটি শক্তিশালী যুক্তি হিসাবে কাজ করছে। দর্শক, এবার আসুন এমন একটি বিষয়ে কথা বলি যেটা নিয়ে সাধারণত আলোচনা হয় না, কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।